জাহাঙ্গীর হোসেন একজন জনদরদী নেতা। এই 18 আসনে জনগণে অনেক পছন্দ করে, সাথে আমিও পছন্দ করি। এবার আমরা আল্লাহর রহমতে দাড়িপাল্লা প্রতীক আমাদের প্রত্যাশা। জাহাঙ্গীর ভাইয়ের উপর ছিল। নির্বাচনের আগে তো বহুত কিছু, পরে তো আরেকটা এইরকম হয় না। এইটা কেমনে কইতাম, আগে পরে মিলে না। এবার কোরআন কায়েম হোক, ইন্না দূর হোক, ইন্না মুক্ত হোক, ইনশাল্লাহ আমরা দানিবাল্লাত ভোট দেব। আমার প্রত্যাশা আমরা দেশে যেন ভালোভাবে গাড়ি টাড়ি চালাতে পারি। ভোটার হিসেবে কে চাচ্ছে? বিএনপি সরকার। এস এম জাহাঙ্গীর সাহেব যদি নির্বাচিত হয় ইনশাল্লাহ, তাহলে তার মাধ্যমে এই সকল সমস্যার সমাধান হবে। অনেক বছর হয়েছে ভোটার হয়েছে, কখনো ভোট দিতে পারি নাই, বাট হচ্ছে এবার ইচ্ছা আছে ভোট দিব। ঘোষিত 31 দফার আলোকে তৃণমূল পর্যায় থেকে এস এম জাহাঙ্গীর হোসেন ভাই ঢাকা উত্তর, ঢাকা 18 আসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলবেন ইনশাল্লাহ। দর্শক, বইছে নির্বাচনী আমেজ, আর এই নির্বাচনকে সামনে রেখে চ্যানেল এস-এর আয়োজন ভোটের মাঠে জনতার কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিনিয়া আক্তার। আর যেহেতু জনপ্রতিনিধিদের সাথে আমরা কথা বলবো, তাই আজকে আমরা চলে এসেছি ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে কথা বলার জন্য। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আচ্ছা, আমরা গল্প করব, কথা বলবো, অনেক কিছুই হবে। তবে আমি শুনেছি যে আপনি তেজগাঁও কলেজ থাকাকালীন ভিপি ছিলেন দুবারের মতো, এবং রাজনীতি তো আসলে মানে স্বল্প সময়ের কথা না, দীর্ঘ দিনের একটা বিষয়। তো একটু আপনার শুরুর দিকের জার্নিটা সম্পর্কে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমি 88 থেকে রাজনীতি শুরু করি। আমি 89 সনে তেজগাঁও কলেজ ছাত্র দলের সেক্রেটারি হয়েছি। পরবর্তী 91 সনে তেজগাঁও কলেজে বিপি হয়েছিলাম, নির্বাচিত বিপি। তো সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার আমার, সেটা আমি সেই 24,000 ভোটের মধ্যে আমি 17,000 ভোট পেয়েছিলাম। তা পরবর্তীতে ঢাকা মহানগর কমিটিতে ছিলাম। 2001 সনে আমি এসে ঢাকা মহানগর প্রেসিডেন্ট হয়েছি। পরবর্তীতে কনভেনার হয়েছি আবার প্রেসিডেন্টের পরে। তারপরে 2010-এ এসে আবার ছাত্র দলের যুব দলের সেক্রেটারি হয়েছি। 17-তে এসে যুব দলের প্রেসিডেন্ট হয়েছি। এইভাবে পরবর্তীতে 2023-এ এসে আমি আবার বিএনপির যুগ্ম আহ্বায়ক হয়েছি ঢাকা মহানগর। তো এটা হলো আমার রাজনৈতিক কেরিয়ার। কিন্তু প্রথম থেকেই আমি আন্দোলন সংগ্রাম এবং দলের কর্মকাণ্ড করতে গিয়ে আমি বেশ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। সেটা হলো আমার নামে আপনি মনে করেন এখন 329টা মামলা আছে, এবং আমার 2.5 বছর আমি জেল খেটেছি। আমি এই পর্যন্ত আমি 2008-এ মনোনয়ন চেয়েছিলাম এই ঢাকা 18 আসন থেকে। তখন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, তুমি তো এখনো ছোট, তুমি তোমার ভাইয়ের সাথে নির্বাচন করবা। তো পরবর্তীতে 2008 থেকে আমি আবার চলে আসলাম 2014-তে বিএনপিতে নির্বাচনে যায়নি। 2018-তে এসে আমাকে আবার মনোনয়ন দিয়েছে। আমার মনোনয়ন দেওয়ার পরবর্তীতে সেখানে জোটের কারণে আমাকে আবার চেঞ্জ করেছে। 2020-এ যখন আবার এই এলাকার এমপি ছিলেন সাহারা খাতুন, উনি যখন মারা যান, পরে বাই ইলেকশনে আমাকে আমার মনোনয়ন দিয়েছে, আমি নির্বাচন করেছি। পরবর্তীতে জেলখানায় চলে গেলাম। আর এখন আবার 2026-এর নির্বাচনের জন্য আমাকে প্রস্তুত করছে, অর্থাৎ বিএনপি থেকে আমাকে মনোনীত করেছেন। আমি কাজ করে যাচ্ছি। এটাই হলো আমার রাজনৈতিক কর্মকাণ্ড আপাতত। নির্বাচনী প্রতিনিধি আপনি ঢাকা 18 আসনের, সেই জায়গা থেকে আপনার কর্মপরিকল্পনাগুলো একটু জানতে চাইবো এই ঢাকা 18 আসনকে ঘিরে। আমাদের এখানে মোট 14টা ওয়ার্ড সিটি কর্পোরেশনের, এবং 60টার অধিক, অর্থাৎ 7.5টা থানা। উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, তুরা, খিলখ্যাত এবং বাটার একটা অংশ আছে। এই অংশটা মিলে আমাদের মোট 14টা ওয়ার্ড। তো এখানে ধরেন কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক 91-এর বিএনপি যখন এখানে ম্যাডাম বেগম খালেদা জিয়া এখান থেকে এমপি হয়েছিলেন, পরবর্তীতে বাই ইলেকশনে আমাদের মেজর কামরুল সাহেব এসেছেন, তখন থেকে আমরা কিছু কাজ করেছি, আমাদের বিএনপির মাধ্যমে কিছু ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু পরবর্তীতে কিন্তু এই অঞ্চলের কোনো ডেভেলপমেন্ট হয়নি। এবং এই যে বিগত 16 বছর 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, ফেসিবাদীরা ক্ষমতা ছিল, তারা কোনো ডেভেলপমেন্ট কাজ করেনি। আপনি আমার কথা না, এটা আপনি যে কোনো জায়গায় খবর নিলে আপনি বুঝতে পারবেন। তো যার কারণে আমাদের এখানে ডেভেলপমেন্টের অবস্থাটা খুবই বাজে। আমরা যদি, এবং এখানে যে ওয়ার্ডগুলো হয়েছে, এটা ইউনিয়ন কাউন্সিল ছিল আগে, পরবর্তীতে সেগুলো ওয়ার্ড হয়েছে, নতুন 2018 সনে হয়েছে। কিন্তু 2018 সনে যদিও সিটি কর্পোরেশন ওয়ার্ড সেগুলো হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু উন্নয়নে কোনো ছোঁয়া লাগেনি। আমাদের শুধু আমরা যেখানে বসে আছি 1 নম্বর ওয়ার্ড, এই 1 নম্বরটা ওয়ার্ড আপনি দেখেন মোটামুটি পরিপাটি, এখানে কিছু কাজ টাজ হয়েছে, কিন্তু অন্য কোনো জায়গায় কাজ হয়নি। তো আমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে, এখানে প্রকট সমস্যা হলো জলাবদ্ধতা। আমরা তৎকালীন সময়ে 2001 থেকে 2006 এবং 91 থেকে 96 আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন আমরা এই ড্রেনেজগুলো কিছুটা কাজ করতে পেরেছি বা করেছি, কিন্তু পরবর্তীতে সেই কাজগুলো শেষ হয়নি, আমাদের কাজ আমরা শেষ করতে পারিনি। যার কারণে এখানে জলাবদ্ধতা একটা মূল সমস্যা, বিশেষ করে দক্ষিণখান, উত্তরখান এই অঞ্চলটায়।
তো আমরা যদি জলাবদ্ধতা থেকে মানুষকে দূর করতে পারি, আপনি বর্ষা দিন আসলে সামান্য বৃষ্টিতে দেখবেন বিরাট মানে হাঁটু পানি হয়ে যায়, কোমর পানি হয়ে যায়, মানুষ বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যায়। আমাদের সেই জায়গাগুলো আমাদের নোটিস করতে হবে, সেই জায়গাগুলো কাজ করতে হবে। এবং এখানে যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে, ধরেন আপনার ডেসা আছে, তিতাস আছে, ওয়াসা আছে, সেইখান থেকে সেই সেবাগুলো ঠিকমতো পাচ্ছে না মানুষ। ধরেন আপনি তিতাসে বিল দিচ্ছে, প্রতি 2 চুলার আপনি বিল দিচ্ছেন, বাট আপনি গ্যাস পাচ্ছেন না। যখনই আমরা কোনো ভোটের জন্য যাব, মানুষের কাছে আমরা যাই, তখনই দেখা যায় তারা কমপ্লেন করে যে ভাইয়া এখানে আপনারা ভোটের জন্য আসছেন ঠিক আছে, কিন্তু আমাদের কোনো সেবা পাচ্ছি না, আমরা তিতাসে বিল দিচ্ছি, আমরা গ্যাস পাচ্ছি না, আমরা ওয়াশে বিল দিচ্ছি, আমরা পানি পাচ্ছি না। এই সমস্যাগুলো আছে। এবং আমাদের এখানে আরও কিছু ব্যাপার আছে। ধরেন আপনি এখানে সিলিন্ডার গ্যাস বিক্রি হয়, আমরা বলতেছি না যে সিলিন্ডার গ্যাস কিনে ব্যবসায়ীরা লুজার হোক, তারা লাভবান হবে, কিন্তু আমাদের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির কাছে এনশিওর করতে হবে যে তারা তাদের কত % ডিসকাউন্ট দিবে, সেই ডিসকাউন্ট রেটেই যাতে আমাদের মানুষগুলো সেই সেবাটা পায়। এখন দেখা গেলো একটা গ্যাস সিলিন্ডারের দাম হলো 1300 টাকা, আপনি বিক্রি করতেছেন 1500 টাকা, কিন্তু সেটা তো 1500 টাকা বিক্রি করার কথা না, আপনার তো 1300 টাকায় বিক্রি করার কথা, এবং 1300 টাকার মধ্যে কোম্পানি আপনাকে ডিসকাউন্ট দিবে। এই সমস্ত সমন্বয়হীনতাগুলো এখানে আছে। আচ্ছা, দুর্নীতি আমরা জানি অনেক বড় একটা সমস্যা। শুধুমাত্র দুর্নীতি নয়, দুর্নীতি, চাঁদাবাজ বা কিশোর গ্যাং, এরকম নানা ধরনের সমস্যা কিন্তু বাংলাদেশ প্রত্যেকবারই ফেস করছে, এখনো করছে। তো সেই জায়গায় আপনার পদক্ষেপগুলো আসলে কি হবে, বিশেষ করে যারা তরুণ প্রজন্ম আছে তাদের ক্ষেত্রেও যদি আমি একটু বলি? দেখেন, দুর্নীতির সর্বসেক্টরগুলো দুর্নীতি গ্রাস করে রাখছে। এই দুর্নীতি একদিনে শেষ হয়ে যাবে না, রাতারাতি শেষ হয়ে যাবে না। আমাদের দুর্নীতির মূল রুটে যেতে হবে, যে কোন জায়গাটায় আমরা কাজ করলে দুর্নীতিটা মুক্ত হবে। আর পাশাপাশি আপনি যেটা কথা বললেন যে আমরা চাঁদাবাজি, কিশোর গ্যাং, যেখানে চাঁদাবাজ আছে সেখানে কিশোর গ্যাং আছে, যেখানে কিশোর গ্যাং আছে সেখানে চাঁদাবাজি আছে, এবং এখানে একটা মাদকেরও একটা বিস্তার আছে। তো মাদকটা আপনি দেখেন, আমি যে বলি এই যে গত 17 বছর যেহেতু জনগণের ভোটের দিকে গভর্নমেন্ট তোয়াক্কা করেনি, বিনা ভোটে গভর্নমেন্ট টিকে থাকার চেষ্টা করেছে, তো সেক্ষেত্রে তাদের বল প্রয়োগ করার প্রয়োজন হয়েছে। রাষ্ট্রীয় যে অর্গানগুলো আছে সেগুলো রাষ্ট্রের পক্ষে কাজ করেছে, সরকারের পক্ষে কাজ করেছে, এবং রাষ্ট্রের বাইরে যে দলীয় নেতাকর্মী তারা আছে তাদেরকে তারা সেভাবে সন্ত্রাসী বানিয়ে ফেলেছে। তো সন্ত্রাসী বানানোর কারণে ওই সন্ত্রাসী গ্রুপটা কিন্তু আজকে কিশোর গ্যাং হিসেবে পরিচিত, চাঁদাবাজ হিসেবে পরিচিত। তারা যখন একটা গ্রুপ রাষ্ট্রে শক্তিশালী হয়ে যায় তখন তারা কিন্তু আর অন্য কাউকে মানে না, সরকারের সংস্থাকে মানে না, তারা সেভাবে কিশোর গ্যাং উত্থান সেভাবে হয়েছে। এবং সমাজে চাঁদাবাজ যখন অবৈধভাবে টাকা ইনকাম করা যায়, যখন রাষ্ট্রীয় ক্ষমতায় কেউ থাকে, সে যদি মনে করে অবৈধভাবে টাকা ইনকাম করে, সে কিন্তু করতে পারে, এবং আওয়ামী লীগ পিরিয়ডে গত 17 বছরে তাই হয়েছে। এখন এবং চাঁদাবাজির ব্যাপারটা যদি সরকারি দল যদি চাঁদাবাজি না করে, সরকারের কোনো দলীয় কর্মী যদি সেখানে চাঁদাবাজিতে যুক্ত না হয়, তাহলে এটা অটোমেটিকলি কমে যাবে। তা আমি বিশ্বাস করি বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে, অতীতে আপনারা দেখেছেন যে এই চাঁদাবাজির এই অবস্থা ছিল না, চাঁদাবাজি একদম ছিল না সেটা আমি বলবো না, কিন্তু এই অবস্থাটা ছিল না। বিএনপি যদি ক্ষমতায় আসে, আর 5ই আগস্টের পরে মানুষের যে শিক্ষাটা নিয়েছে, রাষ্ট্রের সমস্ত অর্গানকে কাজে লাগিয়ে শেখ হাসিনা টিকে থাকতে পারেনি, তার জনগণের প্রতিবাদের মুখে তাকে বাধ্য হয়েছে পদত্যাগ করার জন্য এবং পালিয়ে যাওয়ার জন্য। কাজে এই জায়গা থেকে আমাদের অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে। আমরা যদি ভালো রাজনীতি করি, আমরা যদি জনগণের পক্ষে রাজনীতি করি, তাহলে জনগণ আমাদের পক্ষে থাকবে, আর জনগণ যখন আমাদের পক্ষে থাকবে তখন এই সমস্ত অপকর্মগুলো সমাজ থেকে আস্তে আস্তে এমনি দূরীভূত হয়ে যাবে। আচ্ছা, আপনি জনগণের সম্পৃক্ততার কথা বলছেন, সেই জায়গা থেকেই প্রশ্ন করছি যে জনগণ বা যারা আছেন তারা কিন্তু বলেন যে যখন হচ্ছে নির্বাচনে দাঁড়ায় কেউ, সেই সময়টাতে সবাই আমাদের কথা বলে, কিন্তু নির্বাচন যখনই শেষ হয়ে যায় তখন কেন যেন আমরা আমাদেরকে খুঁজে পাই না। জনগণদের এরকম একটা জায়গা থেকে হতাশার, যে কেন আমরা পাই না, বা আমাদের কথাগুলো তখন কেন গুরুত্ব সহকারে শোনা হয় না। তাহলে আপনার জায়গা থেকে জনগণের যে সম্পৃক্ততা, ধরেন আপনি নির্বাচিত হয়ে গেলেন, এরপর জনগণের সাথে যে সম্পর্ক বা আপনার যে জবাবদিহিতা কাজের, সেগুলো জনগণের সাথে কিভাবে উপস্থাপন হবে? ধন্যবাদ আপনাকে। আমি আশা করব যে এই গত 17 বছর তো ধরেন আমি 17 বছর নিয়ে কথা বলতেছি, গত 17 বছর তো আমরা ক্ষমতা ছিলাম না। আর আমি যদি আমার কথা বলি, আপনি আমাকে 91 থেকে জাজ করতে পারেন, আমার চরিত্র, আমার অবস্থান, আমার রাজনৈতিক কর্মকাণ্ড, আমার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে আপনি যদি 91 থেকে আজকে পর্যন্ত দেখেন, তাহলে আমার মনে হয় আমি হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ কোনো রকম কোনো অন্যায় অবিচার পাবেন না। কোনো অন্যায়ের সাথে আমি কখনো আপোষ করিনি, আমি নিজে কোনো অন্যায় করিনি এবং কাউকে অন্যায় করতে দিইনি।
আপনি ধরেন যে কথাটা আপনি বললেন জনগণকে সম্পৃক্ত করা, এই যে আমরা বিগত দিনে আমরা যে ক্ষমতায় নেই আমরা সেখানে কাজ করেছি। যখন আপনার মহামারী এসেছে, আপনার করোনা এসেছে, ডেঙ্গু এসেছে, আমরা কিন্তু সেখানে কাজ করেছি। তার মানে আমরা ক্ষমতায় না থেকে কিন্তু আমরা জনগণের পাশে গিয়েছি এবং আমরা কিন্তু জানি যে তখন ভোটের কোনো বালাই নেই, ভোট হবে কি হবে না সেটা আমরা জানতাম না। কিন্তু যখন করোনার সময় বাবা মারা যায়, সন্তান তার লাশ দেখতে যায় না, সন্তান মারা যায়, তার বাবা তার সন্তানকে দাফন করতে যায় না, তখন কিন্তু আমরা জনগণের পাশে থেকেছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন এবং তিনি আমাদের নির্দেশনা দিয়েছিলেন তোমরা জনগণের পাশে থাকো। আমরা আমাদের স্বল্প পরিসরে আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে ব্যক্তিগত উদ্যোগে আমরা কাউকে ঔষধ দিয়েছি, কাউকে খাদ্য দিয়েছি, কাউকে অর্থ সহযোগিতা দিয়েছি, কাউকে পিপি দিয়েছি, কাউকে মাস্ক দিয়েছি। এইভাবে কিন্তু আমরা মাঠে ছিলাম। তো কাজেই এই দুঃসময়টা যেহেতু আমরা মাঠে ছিলাম, পরবর্তীতে ডেঙ্গু রূপ যখন প্রকট রূপ ধারণ করে তখন আমরা মাঠে ছিলাম। তো এইভাবে কিন্তু আজকে আপনাকে আমি একটা কথা বলতে চাই, আমার বক্তব্য না নিয়ে আপনি জনগণের কাছে যান, জনগণের কাছে গিয়ে বলেন। আমি সারা বাংলাদেশের কথা বলবো না, আমি ঢাকা 18 আসনের কথা বলবো যে আমি SM জাহাঙ্গীর এই গত 17 বছর যতক্ষণ জেলের বাইরে ছিলাম কখনো আমি মানুষের পাশে ছিলাম না এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। আমি সার্বক্ষণিক জনগণের পাশে ছিলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নির্বাচিত করে অবশ্যই আমি জনগণের পাশে থাকবো এবং মৃত্যুর আগ পর্যন্ত জনগণের পাশে থাকতে চাই। আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার যা পাওয়ার যার জনগণ আমাকে সেটুকু ভালোবাসা দিয়েছে। কাজেই জনগণের ভালোবাসার প্রতিফলন হিসাবে আমি সার্বক্ষণিক জনগণের পাশে ছিলাম, আছি এবং ইনশাল্লাহ থাকবো। ধরুন আপনি সংসদে গিয়েছেন এবং সংসদে যাওয়ার পর এমন কিছুর মুখোমুখি হয়েছেন যেখানে এলাকার উন্নয়নও আছে এবং একই সাথে আপনাকে দলের বিরোধিতাও করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি আসলে কোন জায়গাটাকে বেশি প্রাধান্য দিবেন? অর্থাৎ এলাকাবাসীকে ছাপিয়ে গিয়ে দলকে বেশি প্রাধান্য দিবেন নাকি এলাকাবাসীকে? দেখেন, আমি দলের একজন কর্মী বা দলের একজন নেতা, সেটা হিসাব আমার একদিকে। আমি দলের মুখপাত্র বা দলের একজন নেতা, দলের কর্মী। কিন্তু আমি যখন নির্বাচিত হবে, শুধু আমি তো দলের নেতাকর্মীর ভোটে নির্বাচিত হব না, আমি নির্বাচিত হব ঢাকা 18 আসনের যত সাধারণ মানুষ আছে সেই সাধারণ মানুষের ভোটে। তো সাধারণ মানুষের যদি ভোটে আমি নির্বাচিত হই, যারা আমাকে নির্বাচিত করছে স্বাভাবিক কারণে তার স্বার্থটা দেখে আমার আগে নৈতিক দায়িত্ব এবং তার স্বার্থটা আমার কাছে প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি থাকবে। এবং আমি আজকে যে কথাটা বলেছি আপনি এটা রেকর্ড রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে আমি সেটাই করব। আমি সর্বপ্রথম আমার এলাকার জনগণের স্বার্থ নিয়ে আমি কাজ করব, আমার দল নিয়ে অবশ্যই কাজ করব, কিন্তু আমি আমার জনগণের স্বার্থটাই ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখব। আচ্ছা, প্রার্থী তো অনেকজনই আছে এবং আপনার আসলে অনেক প্রার্থী আছে, তো বিশেষ করে আপনাকেই কেন ভোট দিবে বা আপনার আসলে বিশেষত্বটা কি, এই জায়গাটা থেকে আপনার কাছ থেকে জানতে চাই। আমার বিশেষত্ব হলো মূলত আমার দলের বিশেষত্ব। আমার দল দেশের মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। আপনি দেখেন, এই দেশকে যা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া পরিবার দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে এই দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং দেশের উন্নয়ন করেছেন। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি ফেসিবাদী সরকারের পতন হয়েছে দেশের মানুষের জনগণকে ঐক্যবদ্ধ করে। তো আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে দেখি সবসময় বিএনপি জনগণের জন্য কাজ করেছে, জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করেছে, গণতন্ত্রকে টিকে রাখার জন্য কাজ করেছে, যার কারণে তারা আমাকে অন্য প্রার্থী থেকে একটু ভিন্ন মনে করে এবং আমার পক্ষে আছে, পাশে আছে এবং আমাকে ভোট দিবে। তাহলে আমরা দু জায়গা থেকে বলতে পারছি, এক হচ্ছে দল, দ্বিতীয় হচ্ছে ব্যক্তি। তাহলে দুই জায়গা থেকেই জনসাধারণ আপনাকে সেই জায়গাটা দিচ্ছে বা সেই অবস্থানটা দিচ্ছে বলে আমরা আশা করছি। আচ্ছা, পরবর্তীতে আপনি তরুণ প্রজন্মের যেহেতু কথা বলছিলেন, তো তরুণ প্রজন্ম আমরা কিন্তু বেকার কর্মসংস্থানের একটা ভালো অবস্থান দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে যে বেকারত্ব দূরীকরণের জন্য আপনার কোনো পদক্ষেপ আছে কিনা আপনার প্রজন্মের? এখানে দেখেন, আমাদের দেশে যদি দুর্নীতি না হতো, বাংলাদেশ আমরা মনে করি টাকার উপরে বাঁচত, অর্থনীতির উপরে ভাসত। অর্থনীতির আরও পরিকল্পনা যদি থাকতো, সেই অর্থগুলো যদি যারা দুর্নীতি করেছে গত সরকারের আমলে, আমরা যেটা শুনি 30 লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এই টাকাটা যদি পাচার না হয় বাংলাদেশে থাকতো, যারা ইন্ডাস্ট্রি করতো, মিল ফ্যাক্টরি করতো, তাহলে কিন্তু আমাদের তরুণ সমাজের এখানে অনেক চাকরির ব্যবস্থা হতো। এখানে শিক্ষিত সমাজের চাকরির ব্যবস্থা হতো, অশিক্ষিত যারা আছে লেবার শ্রেণী তাদেরও চাকরির ব্যবস্থা হতো, তাহলে মানুষ এত বেকার থাকতো না। তো সেই জায়গাটায় গত 17 বছরে তো বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি হয়নি। গত 17 বছরে বাংলাদেশে উৎপাদনমুখী কোনো কর্মকাণ্ড হয়নি, যার কারণে বেকার সমস্যা বেড়ে গিয়েছে এবং অনেক শিক্ষিত মানুষ যার সমাজে বেকার হয়ে গিয়েছে, অনেক টেকনিক্যাল মানুষ যারা টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত তারা বেকার হয়েছে, তাদের চাকরির ব্যবস্থা হয়নি। তা আমরা মনে করি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট বলেছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় আগামী 18 মাসে বাংলাদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে। যার কারণে আমি বিশ্বাস করি, আমি আশা করি যে তরুণ সমাজে যে বেকারত্ব, সেই বেকারত্ব থেকে আমরা একদিনে, বেকারত্ব অভিশাপ থেকে আমরা একদিনে মুক্ত হব না, ধীরে ধীরে আমরা সেটা শূন্যের কোঠায় নিয়ে যেতে পারবো। বাহ, চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, আমরা অনেক রকম কথাই শুনছিলাম এবং প্রশ্ন এবং উত্তর কিন্তু চলতেই থাকে ক্রমাগতভাবে। তবে আমরা চাই আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা চাই যে আমরা এরকম অনেক প্রার্থী আসলে আমাদের চ্যানেল এসের স্টুডিওতে আসবে এবং তাদের যে কথাগুলো সেগুলো কিন্তু আমরা পৌঁছে দেব। তাই আজকে আমরা এই পর্যন্ত রাখছি। আর বিশেষ করে শেষ একটি প্রশ্ন, সেটা হচ্ছে স্যারের কাছে জানতে চাইবো যে আপনার ঢাকা 18 আসনের যে ভোটাররা আছে তাদের বিভিন্ন রকম প্রত্যাশা আছে, তো আপনার সেই জায়গা থেকে তাদেরকে নিয়ে যেসব প্রতিশ্রুতি আছে আপনি যদি একটু কাইন্ডলি ঢাকা 18-এর ভোটারদেরকে একটু জানাতেন। ধন্যবাদ। ঢাকা 18 আসনের জনগণ এবং ভোটারদের প্রতি আমার একটা প্রত্যাশা থাকবে যে আপনারা দীর্ঘদিন আমাকে চিনেন, আমাকে জানেন। আমি আপনাদের কারো সন্তান, কারো ভাই, কারো বন্ধু, কারো সহযোদ্ধা। আমি এই এলাকায় প্রায় 30 বছর রাজনীতি করি। আপনাদের সবসময় পাশে ছিলাম, আছি এবং ইনশাল্লাহ থাকবো। আপনারা আশা করি আগামী ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। দীর্ঘদিন ভোটাধিকার থেকে আপনারা বঞ্চিত রয়েছেন, গণতন্ত্র থেকে আপনারা বঞ্চিত রয়েছেন। এই আপনারা একটি ভোট প্রয়োগ করে আপনাদের গণতান্ত্রিক অধিকার ফেরত পাবেন এবং আপনাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিবেন। আমি বলবো না যে আমাকেই ভোট দিতে হবে, আমি শুধু একটি কথা বলবো, আপনারা কেন্দ্রে যাবেন, আপনার পছন্দনীয় মার্কায় ভোট দেবেন। এটা গণতান্ত্রিক অধিকার। আমরা আশা করব যে এই গণতান্ত্রিক অধিকার আপনারা বাস্তবায়ন করবেন এবং আমাকে যদি ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন, অতীতে আমার কাছ থেকে যেভাবে সেবা পেয়েছেন, আগামী দিনে ইনশাল্লাহ নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনাদের সেই সেবা দিয়ে যাব এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকব। আমি সর্বশেষ আপনাদেরকে ঢাকা 18 আসনের সর্বস্তরের জনগণকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি ভোটের মাঠে জনতার কথার এই আয়োজনটি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি জিনি আক্তার। পরবর্তীতে দেখা হবে আবারও বিভিন্ন আসনের জনপ্রতিনিধিদের সাথে। শুনবো আমরা তাদের প্রতিশ্রুতি এবং জানবো আপনাদের প্রত্যাশার কথা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চ্যানেল এস এর সাথেই থাকুন। ধন্যবাদ।